ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা একটা সৃজনশীল নমুনা প্রশ্নের একটা সৃজনশীল সমাধান করব 12 অধ্যায়ের। প্রথম প্রশ্নটা আমরা একটু দেখি, তড়িৎ চৌম্বক কি? তড়িৎ চৌম্বকের ডেফিনিশন কি সেটা আমাদের কাছে জিজ্ঞেস করেছে। তড়িৎ এবং চৌম্বকের পারস্পরিক ক্রিয়ার প্রভাবে বা বলয়ের সৃষ্টি হয়, তাকে তাড়িৎ চৌম্বক বলা হয়ে থাকে। তাহলে তড়িৎ এবং চৌম্বকের পারস্পরিক ক্রিয়ায় যে প্রভাব বা বলয়ের সৃষ্টি হয় তাকে তাড়িৎ চৌম্বক বলা হয়ে থাকে। তারপরে হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা, যন্ত্রটি যেই নীতি বা ঘটনার উপর তৈরি তা ব্যাখ্যা করো। এই যে এইটা মানে ট্রান্সফরমার যেই নীতি বা ঘটনার উপর তৈরি সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। খেয়াল করি, যন্ত্রটি যে নীতি বা ঘটনার উপর তৈরি হয় তাকে তড়িৎ চৌম্বক আবেশ নীতি বলা হয়। তড়িৎ চৌম্বক আবেশের তত্ত্ব অনুযায়ী একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তড়িৎ চালক শক্তি সৃষ্টি করতে পারে, যা একটি আবদ্ধ বর্তনী দিয়ে একটি আবিষ্ট তড়িৎ প্রবাহ চালাতে পারে। এই যন্ত্রের প্রাইমারি কয়েলে একটি দিক পরিবর্তী প্রবাহের কারণে এটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তাই পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের কারণে সেকেন্ডারি কয়েলে একটি আবিষ্ট চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, যা একটি আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। খেয়াল করো, তড়িৎ চৌম্বক আবেশ জিনিসটা কি? তাড়িৎ চৌম্বক আবেশ এর তত্ত্ব অনুযায়ী একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তড়িৎ চালক শক্তির সৃষ্টি করতে পারে। মূল ব্যাপারটা হচ্ছে এইখানে যে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দ্বারা, ধরো আমি বারবার আনা নেয়া করলাম অথবা একটা বিদ্যুৎ প্রবাহের দিক বারবার পরিবর্তন করলাম, এই যে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র এর সাহায্যে হচ্ছে কি করা যায়, তড়িৎ চৌম্বক আবেশ সৃষ্টি করা যায়, যে একটি আবদ্ধ বর্তনী দিয়ে একটি আবিষ্ট তড়িৎ প্রবাহ চালাতে পারে। এখন এই ট্রান্সফরমারের যে দুইটা কুণ্ডলী, প্রাইমারিতে আমরা ইনপুট দিই, ইনপুটে যখন দিক পরিবর্তী প্রবাহী হয় তখন সেখানে হচ্ছে কি হয়, চৌম্বক ক্ষেত্র তৈরি হয় এবং তড়িৎ চৌম্বক আবেশ সৃষ্টি হয়। এর ফলে হচ্ছে সেকেন্ডারিতে আমাদের ভোল্টেজের আপ হয় বা ডাউন হয় অথবা তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটে থাকে। তারপরে আসো আমরা গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে আমাদের কাছে কি জানতে চেয়েছে? গতে জিজ্ঞেস করলো হচ্ছে এই যন্ত্রের মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের মাত্রা নির্ণয় করো। এই যে মুখ্য কুণ্ডলীতে এখানে তড়িৎ প্রবাহের মাত্রা নির্ণয় করতে বলা হয়েছে, দুইটা জায়গায় ভোল্টেজ দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা বের করতে পারি যে আইপি সমান হচ্ছে ভিএস ডিভাইডেড ভিপি ইনটু হচ্ছে আইএস। এখন ভিএস এর মান কত? ভিএস হচ্ছে 8, ভিপি হচ্ছে কত? ভিপি হচ্ছে আমাদের 240, আর আইএসটা হচ্ছে আমাদের বলা আছে হচ্ছে 0.9 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে পাচ্ছি 0.03 অ্যাম্পিয়ার, অর্থাৎ প্রাইমারির যে তড়িৎ প্রবাহ সেটা হচ্ছে 0.03 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে এই যন্ত্রের মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ। উপাত্তের আলোকে যন্ত্রটির ক্রিয়া গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এই যে যন্ত্রটি কিভাবে কাজ করে সেটা আমাদেরকে ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করতে বলা হয়েছে। খেয়াল করো, দেখো ট্রান্সফরমারের ক্ষেত্রে সূত্র হচ্ছে ভিপি সমান এনপি বাই এনএস সমান হচ্ছে ভিপি বাই ভিএস, বা এনএস সমান হচ্ছে এনপি ভিএস বাই ভিপি। এখন এনপিটা কত দেয়া আছে? প্রশ্নে আমাদের এনপি দেয়া ছিল হচ্ছে 50, ভিএস দেয়া ছিল হচ্ছে 8, এরপরে হচ্ছে ভিপি দেয়া আছে হচ্ছে 240। আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পাচ্ছি 1.67। এখানে এনএস এনপি থেকে কম, এনএসটা কত? এনএস হচ্ছে 1.67 আর এনপিটা কত ছিল? এনপি ছিল হচ্ছে 50। অতএব ট্রান্সফরমারটি একটি অবরোহী ট্রান্সফরমার। অবরোহী ট্রান্সফরমার মানে হচ্ছে যেখানে ভোল্টেজ ডাউন ঘটে বা স্টেপ ডাউন ট্রান্সফরমার। কারণ আমরা জানি অবরোহী ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা অপেক্ষা কম থাকে। আবার অবরোহী ট্রান্সফরমার অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তর করে। তাহলে উদ্দীপকে উল্লেখিত ট্রান্সফরমারটি অবরোহী ট্রান্সফরমার বলেই তা উচ্চ বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক প্রবাহে রূপান্তর করে। অতএব উপরোক্ত গাণিতিক তথ্য থেকে উপলব্ধি করতে পারে যে যন্ত্রটি একটি স্টেপ ডাউন বা অবরোহী ট্রান্সফরমার হিসেবে ক্রিয়া করে। তাহলে আমরা এখানে পাক সংখ্যা বের করেছি, পাক সংখ্যা বের করে দেখেছি যে তোমার সেকেন্ডারি যে পাক সংখ্যা সেটা প্রাইমারির থেকে হচ্ছে কম। সেকেন্ডারি পাক সংখ্যা প্রাইমারির থেকে কম হওয়ার কারণে এটাকে আমরা বলতেছি হচ্ছে যে অবরোহী ট্রান্সফরমার। আর অবরোহী ট্রান্সফরমার কি করে? ভোল্টেজ ডাউন করে তড়িৎ প্রবাহকে হাই করে। এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। পরবর্তী পর্বে আমরা অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব।